এবং ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমের জানতে পেরেছি, এটা সম্ভবত 5 থেকে 10 মিনিট আগের ঘটনা, যে তারা বলেছে যে খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে। আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে বাংলাদেশে যারাই এবং যখনই কোনো গুম, খুন এবং হত্যা হয়, সেই খুনির আশ্রয়দাতা অটোমেটিক্যালি ভারত হয়ে যায়। ঠিক। তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেয়া, নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকে সহযোগিতা করা? আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, যদি সত্যি সত্যিই ভারতে এই খুনি পালিয়ে থাকে, তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে। এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে, তাহলে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না। যেই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিতে চায়, যারা বারংবার বাংলাদেশের এই মানচিত্রে যারা থাবা বসিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, এবং এই খুনি পতিত স্বৈরাচার হাসিনাকে যারা এখন পর্যন্ত লালন পালন করছে, সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবার আর কোনো কারণ হতে পারে না। আমরা বাংলাদেশের জনগণ হিসেবে আপনাদের মাধ্যমে বহির্বিশ্বের যারা আছেন তাদেরকে একটা বার্তা দিতে চাই যে আপনারা অতি দ্রুত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যে আশঙ্কা দেখা দিয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা বিভিন্নভাবে বিনষ্ট করার চেষ্টা করছে, বহির্বিশ্বে যারা রয়েছেন, আপনারা অতি দ্রুত এই প্রতিবেশী এই আধিপত্যবাদের যেই শক্তিটা রয়েছে, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনাদের জোরালো কণ্ঠস্বর আমরা শুনতে চাই। আপনারা ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন। এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, আর 300 আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে, কোনো ঝামেলা হবে না এবং সবথেকে সুন্দর নির্বাচন হবে, এমন কথা যখন আপনারা বলেন, তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়। যে ওসমান হাদির যেই তার উপরে যে আক্রমণ হয়েছে, এখন পর্যন্ত আপনারা যেই ফুটেজ দেখেছেন বা যাদেরকে শনাক্ত করা হয়েছে, এইটা আসলে কোনো গোয়েন্দা সংস্থা করে না, আমরা শনাক্ত করে তাদের কাছে এই ফুটেজ পাঠিয়েছি। তো গোয়েন্দা সংস্থার কাজ কি একজন ব্যক্তির উপর আক্রমণ হওয়ার পরে মানে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া, নাকি কোন কোন পথ ধরে এই খুনিরা পালিয়েছে সেই ফুটেজগুলো তারা নিজ দায়িত্বে সংগ্রহ করা? রাত 10টার সময় সিআইডির একটা টিম এই হসপিটালে এসেছে, রাত 2টায়, দুঃখিত। তো রাত 2টায় ঘটনা হচ্ছে দুপুর 2টার, আর তারা এসেছে রাত 2টায়, মানে এটা তো একজন খুনির জন্য পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময়। সুতরাং আমাদের কাছে স্পষ্ট মনে হয়েছে যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে। আমরা যখন থেকে এই ইনসাফের লড়াই শুরু করেছি, তখন থেকে আমাদের যেই শহীদি মনোবাসনা সেটা আমাদের মধ্যে সবসময়ই ছিল, এবং সেই মনোবাসনা আমাদেরকে সবসময় ধারণ করতে বলতেন যেই নাম, যেই কণ্ঠস্বর, তিনি হচ্ছেন শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদির পরিবার হসপিটালে আছেন। তারা বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চেয়েছেন যাতে আল্লাহ তাআলা ওসমান হাদিকে হায়াতে তাইয়েবা নসিব করেন এবং আপনাদের সামনে বাংলাদেশের মানুষের হয়ে বাংলাদেশের জনতার কথা বলতে পারে, আল্লাহ যাতে তাকে সেই তৌফিক নসিব করেন। প্রিয় ভাইয়েরা, ওসমান ভাইয়ের শারীরিক অবস্থার কথা আপনারা জানতে চেয়েছেন। ওসমান ভাইয়ের বর্তমান শারীরিক অবস্থা হচ্ছে গত 2 দিন ধরে যেমন ছিল, খুব একটা পরিবর্তন আসে নাই। তবে
আজকে আমরা বোর্ড মিটিংয়ে ডাক্তারদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে পরিবার চাইলে কিংবা রাষ্ট্র যদি মনে করে তাহলে ওসমান হাদিকে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে পারে। তো আমরা ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, যেহেতু আপনারা জানেন যে সরকারিভাবে যদি কোনো একজন পেশেন্টকে পাঠানো হয় বিদেশে, সেক্ষেত্রে কিছু প্রসিডিউর রয়েছে। তো ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা এবং তার পরিবার তারা অলরেডি প্রায় $1.5 কোটি টাকায় ধার করে এয়ারক্রাফট তারা ভাড়া করেছে ওসমান হাদিকে বিদেশে চিকিৎসার জন্য। সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ করে নাই। ভাইয়েরা, ওসমান হাদি বাংলাদেশে, আপনারা এখানে যারা আছেন অধিকাংশই আমার নাম জানেন না, সেটা আমি জানি, কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেইখানে ওসমান হাদি তাকে চেনে না এমন একজন মানুষ রয়েছে। সুতরাং সেই ওসমান হাদি বিভিন্ন সময়ে আপনাদেরকে জানিয়েছেন যে তার উপরে হত্যার হুমকি রয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছে বিদেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন নাম্বার থেকে। এবং শাহবাগ থানায় গত ডিসেম্বরে একটা জিডিও করা হয়েছে এবং এই হামলার কিছুদিন সপ্তাহখানেক আগেও ওসমান হাদি নিজের প্রোফাইলে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তাকে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের নাম্বার সে পাবলিক করে দিয়েছিল। বাংলাদেশ সরকার যারা দায়িত্বে রয়েছেন, যে সকল গোয়েন্দা সংস্থা, অত্যন্ত হাস্যকর বিষয় যে ওসমান হাদির তার উপরে যে আক্রমণ হয়েছে, এখন পর্যন্ত আপনারা যেই ফুটেজ দেখেছেন বা যাদেরকে শনাক্ত করা হয়েছে, এইটা আসলে কোনো গোয়েন্দা সংস্থা করে না, আমরা শনাক্ত করে তাদের কাছে এই ফুটেজ পাঠিয়েছি। তো গোয়েন্দা সংস্থার কাজ কি একজন ব্যক্তির উপর আক্রমণ হওয়ার পরে মানে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া, নাকি কোন কোন পথ ধরে এই খুনিরা পালিয়েছে সেই ফুটেজগুলো তারা নিজ দায়িত্বে সংগ্রহ করা? রাত 10টার সময় সিআইডির একটা টিম এই হসপিটালে এসেছে। রাত 2টায়, দুঃখিত। তো রাত 2টায়, ঘটনা হচ্ছে দুপুর 2টার, আর তারা এসেছে রাত 2টায়। মানে এটা তো একজন খুনির জন্য পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময়। সুতরাং আমাদের কাছে স্পষ্ট মনে হয়েছে যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে, আমার কাছে মনে হয় যে এখনও গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনও চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরে পাক। দীর্ঘ 17 বছরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেভাবে দিল্লির কাছে মাথা নত করেছিল, তারা এখনও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমের জানতে পেরেছি, এটা সম্ভবত 5 থেকে 10 মিনিট আগের ঘটনা, যে তারা বলেছে যে খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে। আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে বাংলাদেশে যারাই এবং যখনই কোনো গুম, খুন এবং হত্যা হয়, সেই খুনির আশ্রয়দাতা অটোমেটিক্যালি ভারত হয়ে যায়। তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা, যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেয়া, নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকে সহযোগিতা করা? আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, যদি সত্যিই ভারতে এই খুনি পালিয়ে থাকে, তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে। এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে, তাহলে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে
ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না। যেই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিতে চায়, যারা বারংবার বাংলাদেশের এই মানচিত্রে যারা থাবা বসিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়েছে এবং এই খুনি পতিত স্বৈরাচার হাসিনাকে যারা এখন পর্যন্ত লালন পালন করছে, সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবার আর কোনো কারণ হতে পারে না। আমরা বাংলাদেশের জনগণ হিসেবে আপনাদের মাধ্যমে বহির্বিশ্বের যারা আছেন তাদেরকে একটা বার্তা দিতে চাই যে আপনারা অতি দ্রুত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যে আশঙ্কা দেখা দিয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা বিভিন্নভাবে বিনষ্ট করার চেষ্টা করছে, বহির্বিশ্বে যারা রয়েছেন, আপনারা অতি দ্রুত এই প্রতিবেশী এই আধিপত্যবাদের যেই শক্তিটা রয়েছে, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনাদের জোরালো কণ্ঠস্বর আমরা শুনতে চাই। ডক্টর ইউনূস মহোদয়, আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন, মাঝে মধ্যে একটু মুচকি হাসেনও, আপনার লজ্জা পাওয়া উচিত। যেই ওসমান হাদি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি তো আসলে কোনো রাজনৈতিক দল এবং মতের মধ্য দিয়ে উঠে আসা সরকার নয়, তিনি তো বাংলাদেশের জনতার সরকার। সেই বাংলাদেশের জনতার কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা বাংলাদেশের 300 আসনের মধ্যে ঢাকা 8 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। ওসমান হাদি কোনো ঠুনকো ব্যক্তি নয় যে তাকে যে কোনোভাবেই আপনারা বিবেচনায় নিতে পারেন। ওসমান হাদি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সুতরাং আপনারা ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন। এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, আর 300 আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে, কোনো ঝামেলা হবে না এবং সবথেকে সুন্দর নির্বাচন হবে, এমন কথা যখন আপনারা বলেন, তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়।